আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা চাইলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। কোশ্চেন নাম্বার 51. A hyperplane is a convex set with finite number of extreme points, infinite number of extreme points, no extreme points, only one extreme points. তো একটা হাইপার প্লেন কনভেক্স সেট অবশ্যই, তো সেটা কতগুলো এক্সট্রিম পয়েন্ট থাকবে সেটা আমাদের জিজ্ঞেস করছে। কোশ্চেন নাম্বার 51. আমরা যদি হাইপার প্লেনের ইকুয়েশন দেখি সেটা এরকম ফরম্যাটে থাকে cx ইকুয়ালস জেড, যেখানে সিটা কোনো একটা রো ভেক্টর হয়, মানে রো ম্যাট্রিক্স। সাপোজ c1 c2 ডট ডট cn, আর এক্সটা কলাম ম্যাট্রিক্স হয়, সাপোজ x1 x2 ডট 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 xn, আর জেড কোনো একটা কনস্ট্যান্ট হলো জেড। জেড সেটা কোনো একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, মানে 1x1 ম্যাট্রিক্স। অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি নিই, সাপোজ এই কষ্ট আমরা 2,3 নিলাম, এক্স সমান এক্স আরও নিলাম, জেড ইকাস টু সাপোজ 6 নিলাম। তাহলে আমি যদি সি এক্স ইকুয়াল জেড বের করি তাহলে আমরা কি পাবো? 2, 3 এক্স ওয়াই 6। তাহলে এটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট আছে, আমরা যদি এটা প্রোডাক্টটা করি তাহলে কত হবে? 2x + 3 হয়, দ্যাটস ইকুয়াল টু কত আসবে? আমাদের 6 আসবে। ম্যাট্রিক্সের প্রোডাক্ট একটা এলিমেন্টই আসবে, আর একটা এলিমেন্ট যদি কম্পেয়ার করি 6 আসবে। তো এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো। হাইপার প্লেনের মধ্যেই কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশনও কিন্তু একটা হাইপার প্লেন, স্ট্রেট লাইনের একটা হাইপার প্লেন। এই যে আমি তিনটে ভেরিয়েবল নিই এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে দেখা গেলো প্লেনের ইকুয়েশন আসবে, বা হায়ার ডাইমেনশনের ক্ষেত্রে হায়ার ডাইমেনশন ফিগার আসবে আমাদের। তো আমরা হাইপার প্লেন বলেছি, তার আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরতে পারি। এবার প্রশ্ন হলো স্ট্রেট লাইন ইকুয়েশন যদি ধরা হয় তাহলে তার কতগুলো এক্সট্রিম পয়েন্ট থাকতে পারে, এটা আমরা একটু ডিসকাস। প্লেনের ইকুয়েশনও হতে পারে। আমরা স্ট্রেট লাইনে এগোচ্ছি, এটা একটু এটাতে স্ট্রেট লাইনটা ড্র করা হয় মোটামুটি এরকম আসে। এখানে এক্সট্রিম পয়েন্ট কতগুলো সেটা জিজ্ঞেস করেছে। এই যে সিএক্স ইকুয়ালস জেড, এটা কিন্তু এই স্ট্রেট লাইনের পয়েন্টগুলো উপর রিপ্রেজেন্ট, স্ট্রেট লাইনের উপরে পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করবে, যেহেতু ইকুয়ালিটি আছে। কিংবা যদি 3 ভ্যারিয়েবল আঁকে, 3 ভ্যারিয়েবলে এই যে প্লেন থাকে, প্লেনের উপরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এবার এক্সট্রিম পয়েন্ট কি, আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি। এক্সট্রিম পয়েন্ট এমন একটা পয়েন্ট সেটের মধ্যে যে পয়েন্টটাকে অন্য দুটো পয়েন্টের মিডিলে আমরা আনতে পারবো না, মানে সেটের অন্য কোনো দুটো পয়েন্টের মিডিলে আনতে পারবো না। তো যেহেতু স্ট্রেট লাইন এখানে ইনফিনিটি পর্যন্ত এদিকে চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে, এখানে কোনো পয়েন্টই এক্সট্রিম পয়েন্ট হবে না। কারণ সাপোজ আমি এই পয়েন্টটা যদি এক্সট্রিম পয়েন্ট ভাবি, কিন্তু এর আগে একটা পয়েন্ট পাবো, এর পরে একটা পয়েন্ট পাবো, দিয়ে আমি এই দুটো পয়েন্টে যদি লাইন সেগমেন্ট টানি তাহলে ওই মিডিলে কিন্তু চলে আসবে। এভাবে কি এটা ইনফিনিটি পর্যন্ত চাচ্ছে, আমি যে পয়েন্টটাই কথা ভাবি না কেন, তারপরে একটা পয়েন্ট পাবো, আগে একটা পয়েন্ট নেমে লাইন সেগমেন্ট টেনে দিলে ওই লাইন পয়েন্টটা কিন্তু মিডিলে চলে আসবে। যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত চলে আছে এদিকেও এবং এদিকেও, যে পয়েন্টের কথাই ভাবি এখানে এক্সট্রিম পয়েন্ট হবে, তারপরেও কিন্তু আমি পয়েন্ট পাবো। তার পয়েন্ট আগের পয়েন্ট আমি লাইন যোগ করলে সেটা কিন্তু মিডিলে পড়ে যাবে, আর মিডিলে পড়লে কিন্তু সেটা আর এক্সট্রিম পয়েন্ট হতে পারবে না। তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা হাইপার প্লেন, এবং সেই হাইপার প্লেনে কি আছে, কোনো এক্সট্রিম পয়েন্ট থাকছে না। প্লেনের ক্ষেত্রেও আমরা ভাবতে পারি, এখানে প্লেন মানে কি, এদিকেও ইনফিনিটি চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে, এদিকেও ইনফিনিটি চলে যাচ্ছে, এদিকেও ইনফিনিটি, চারিদিকে কিন্তু ইনফিনিটি। যে পয়েন্টের কথা ভাবি না কেন, তারপরে আমরা পয়েন্টের পর্যন্ত আমরা পাবো। সাপোজ কেউ যদি বলি কর্নার পয়েন্টের কথা ভাবি, তো কর্নার পয়েন্টের কথা দেবে, এটা তো শেষ নয়, এটা তো এই কর্নার পয়েন্টটা এক্সপ্যান্ড হচ্ছে, আরও বড় হবে, এদিকে আরও যাবে। তাহলে এই পরে একটা পয়েন্ট পাবো, আগে একটা পয়েন্ট পাবো, ওই পয়েন্টের লাইন সেগমেন্টের মিডলে কিন্তু চলে আসবে। তো এখানে কোনো এক্সট্রিম পয়েন্ট কিন্তু থাকবে না। তো সি যে অপশানটা আছে, সেই অপশানটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোন স্টেটমেন্টটা সত্য সেটা আমাদের বলেছে। An extreme point is a boundary point. A boundary point is an extreme point. An interior point may be an extreme point. An exterior point may be extreme point. তো এখানে কি বলছে যে বাউন্ডারি পয়েন্ট আর এক্সট্রিম পয়েন্টের রিলেশন, যে এক্সট্রিম পয়েন্ট কি বাউন্ডারি পয়েন্ট হবে না বাউন্ডারি পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হবে।
ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট হতে পারে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করছে। কোশ্চেন নাম্বার 52। এক্সট্রিম পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টটা কি? আমি কোনো একটা ফিগার ড্র করছি এখানে, সাপোজ একটা সার্কেল নিলাম এবং সার্কেলের ভিতরে সমস্ত পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে কোনো একটা পয়েন্টসে। বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, প্রথমে বাউন্ডারি পয়েন্ট বলি, বাউন্ডারি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে যে পয়েন্টকে কেন্দ্র করে যদি আমি একটা নেবারহুড ড্র করি, সেই নেবারহুডে এই সেটেরও পয়েন্ট থাকবে এবং সেটের আউটসাইডেও পয়েন্ট থাকবে। সাপোজ এই সার্কেলের ক্ষেত্রে এই যে সার্কেলের সার্কামফারেন্সের উপরে যে পয়েন্টগুলো আছে সেখানে যদি আমি একটা নেবারহুড টানি, যে নেবারহুড টানি না কেন এখানে ইনসাইড এই সার্কেলে মানে ইনসাইড পয়েন্টগুলো থাকছে, মানে সেটের পয়েন্টগুলো থাকছে এবং এই ডান দিকে যে পোর্শনটা আছে সেখানে কিন্তু সেটের আউটসাইডের পয়েন্টও থাকছে। তাহলে এই পয়েন্টটা কী হয়ে যাবে? বাউন্ডারি পয়েন্ট। আর এক্সট্রিম পয়েন্ট তো আমরা বললাম আগে যে এক্সট্রিম পয়েন্ট এমন একটা পয়েন্ট হবে যেটা অন্য কোনো দুটো পয়েন্টে লাইন সেগমেন্টে আমরা আনতে পারবো না, তাহলে তখন সেই পয়েন্টটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। তো এটা অ্যান্সার করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল টাইপের ফিগার নেব, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা রেক্টেঙ্গেল ফিগার নিলাম বা স্কোয়ারও নিতে পারি এবং এখানে পয়েন্ট সাইনগুলো রিপ্রেজেন্ট করছে যে এই রেক্টেঙ্গেলের ভিতরে সমস্ত পয়েন্টগুলো, রেক্টেঙ্গেলের ভিতরে সমস্ত পয়েন্টগুলো। তাহলে এর বাউন্ডারি পয়েন্টগুলো কোনগুলো হবে? বাউন্ডারি পয়েন্টগুলো কিন্তু এই রেক্টেঙ্গুলারের এই যে চারিকোণ ধারে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট হবে। কারণ আমি যদি এখানে একটা পয়েন্ট নিই এবং এর যদি নেবারহুড টানি, যে নেবারহুডই নিই না কেন, নেবারহুড মানে তো একটা সার্কেল কিংবা স্ফিয়ার টাইপের, 3Dর ক্ষেত্রে একটা স্ফিয়ার আর সার্কেলের 2Dর ক্ষেত্রে সার্কেল, রাউন্ডের ক্ষেত্রে হয়তো একটা ইন্টারভাল, সিম্পলি ইন্টারভাল। তাহলে এই ক্ষেত্রে যে নেবারহুডই নেই না কেন সেই নেবারহুডে কিন্তু এই সেটেরও পয়েন্ট থাকবে, এদিক বা সাইডে আমার সেটের পয়েন্ট থাকছে, ডান সাইডে যে পোর্শন থাকছে কিন্তু সেটের আউটসাইডে পয়েন্টও থাকছে। তাহলে যে পয়েন্টটা নেবারহুডে আমার সেটেরও পয়েন্ট থাকবে এবং আউটসাইডেও পয়েন্ট থাকবে, তখন সেটা বাউন্ডারি পয়েন্ট হয়ে যাবে। তাই সেভাবে আমরা দেখতে গেলে এই লাইনের সমস্ত বাউন্ডারি পয়েন্ট হবে, এই কর্নার পয়েন্টটাও বাউন্ডারি পয়েন্ট হবে, এদিকেও বাউন্ডারি পয়েন্ট হবে, সবগুলোই কিন্তু বাউন্ডারি পয়েন্ট। তাই এর যে বাউন্ডারি পয়েন্ট কথা ভাবি, তাহলে এর পুরো এই রেক্টেঙ্গেলটার পুরো যে লাইন বরাবর, সাইড বরাবর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু বাউন্ডারি পয়েন্ট হবে। এখানে ভিতরে পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট হবে না, কারণ ভিতরে যে পয়েন্টটা নিই না কেন এর নেবারহুডে কিন্তু শুধুমাত্র এর এই সেটেরই পয়েন্ট থাকবে। ঠিক আছে, তো আমার বাউন্ডারি পয়েন্ট গেল। এবার আসছে আমার এক্সট্রিম পয়েন্ট। এই সেটের বাউন্ডারি পয়েন্ট আমি সবগুলো পেলাম এই লাইনের ধার পর্যন্ত, এবং এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হবে? এক্সট্রিম পয়েন্ট এমন একটা পয়েন্ট যেটার লাইন সেগমেন্ট ওই আমরা কোনো একটা দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের মিডল আমি আনতে পারবো না। এক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পয়েন্ট এগুলো হবে, এই চারটে যে কর্নার আছে সেই কর্নারগুলো এক্সট্রিম পয়েন্ট হবে। কেন হচ্ছে? কারণ এই পয়েন্টটাকে আমরা এই সেটের এই দুটো পয়েন্টের লাইন সেগমেন্টে কিন্তু ড্র করতে মিডলে আমি আনতে পারবো না। এবার এগুলো হলো না কেন? এই সাইডগুলো হলো কেন? কারণ আমি এই পয়েন্টটা যদি এক্সট্রিম পয়েন্টের কথা ভাবি, এটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে না, কারণ আমি এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি যেটা সেটের মধ্যে আছে এবং এর লাইন সেগমেন্ট যদি টানা হচ্ছে, তাহলে এই লাইন সেগমেন্ট যদি টানা হলে কিন্তু এই মিডলে কিন্তু চলে আসছে। তাই মিডলে যদি চলে আসে ওই সেটের দুটো পয়েন্টের লাইন সেগমেন্টে, তাই সেটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে না। তাহলে একমাত্র আমি যদি পারবো না যদি মনে করি, তাহলে এই পয়েন্টটাকে আমি কোনো দুটো সেটের দুটো পয়েন্ট লাইন সেগমেন্ট আনতে পারবো, কারণ এখানে যদি টানলে আসছে না, যাদের কাছে নিয়ে আসছে না। কিংবা কেউ যদি বলে আমি এখান থেকে টানবো, এখান থেকে টানলে কিন্তু হবে না, কারণ আমি আউটসাইড পয়েন্ট নিতে পারবো না। সেটারই দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট মিডিল আনার চেষ্টা করতে হবে, যদি না পারি তাহলে সেটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। তাহলে এই চারটেই কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে। আর এক্সট্রিম পয়েন্ট কখনো আউটসাইড পয়েন্ট হবে না বা ইনসাইড পয়েন্টও হবে না, কারণ যখনই ইনসাইড পয়েন্ট হতে যাবে তখনই কিন্তু আমি ওই সেটের আরও দুটো পয়েন্ট পেয়ে যাবো, তার মিডিলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যদি ইনসাইড পয়েন্ট এখানে আমি ভাবলাম যে এটা এক্সট্রিম পয়েন্ট হতে পারে, কিন্তু এটা এক্সট্রিম পয়েন্ট হবে না, কারণ এখানে একটা পয়েন্ট পাবো, এদিকে একটা পয়েন্ট পাবো, ওই সেটের মধ্যে থাকবে এবং লাইন সেগুলো মিডলে চলে আসবে। তাহলে এটা কিন্তু হ্যাঁ আউটসাইড পয়েন্ট হবে না বা ভিতরে ইনসাইড পয়েন্ট হবে না, এই সেটেরই উপরে একটা পয়েন্ট হবে। কী আছে অপশানগুলো আমরা দেখি একচুয়ালি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রিম পয়েন্টটা কিন্তু বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, কিন্তু এই যে বাউন্ডারি পয়েন্ট যেগুলো সবগুলো ছিল সেটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট হচ্ছে না, সবগুলো কিন্তু এক্সট্রিম পয়েন্ট হচ্ছে না। বা এখানে ক্ষেত্রে যদি বলি এই সার্কেলের উপর সমস্ত উপরে পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, আবার এই ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্টও হচ্ছে।
কারণ এই সার্কেলের উপরে পয়েন্ট যে কোনো দুটো পয়েন্টকে আমি লাইন সেগমেন্ট মিডলে কিন্তু আমি আনতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট সেম হচ্ছে, বাট এই ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট কিন্তু আলাদা হচ্ছে। আর যেটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে সেটা অবশ্যই কিন্তু বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, কারণ বাউন্ডারি পয়েন্টও আমরা দেখলাম এটা এই চারটে যে এক্সট্রিম পয়েন্ট সেটা কিন্তু বাউন্ডারি পয়েন্টও হবে। তাহলে আমরা বলতে পারবো যে এক্সট্রিম পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট। প্রথম যে অপশনটা আছে কারেক্ট জিজ্ঞেস করেছে, অ্যান এক্সট্রিম পয়েন্ট এই যে বাউন্ডারি পয়েন্ট, এটাই কিন্তু রাইট হবে। বাউন্ডারি পয়েন্ট ইজ এক্সট্রিম পয়েন্ট সেটা বলতে পারবো না, কারণ আমরা দেখলাম যে এই যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এগুলো বাউন্ডারি পয়েন্ট, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সট্রিম পয়েন্ট নয়। বাকি অপশনগুলো থেকে ইন্টেরিয়র পয়েন্ট মে বি অ্যান এক্সট্রিম পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হবে না, অ্যান্ড এক্সটেরিয়র পয়েন্ট মেবি এক্সটেরিয়র পয়েন্ট তো হবেই না, কারণ এক্সট্রিম পয়েন্ট যেটা হবে সেটা সেটেরই একটা পয়েন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা সত্য নয় সেটা আমাদের জানতে চেয়েছে। দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ এলপিপি অ্যাজিউম এট অপটিমাল ভ্যালু আর সাম এক্সট্রিম পয়েন্টস on the set of feasible solution. A feasible solution to a LPP corresponds to extreme point of the convex set of feasible solution. Every extreme point of a convex set feasible solution corresponds to basic feasible solution. The objective function assumed to an optimum net value more than the 1 point, then the every convex combination of these extreme points also give the optimal value of the objective function. So এখানে feasible solution এবং অপটিমাল সলিউশন এক্সট্রিম পয়েন্ট এই রিলেটেড কোশ্চেনটা আছে, এবং কোনটা মিথ্যা স্টেটমেন্ট সেটা আমাদের জানতে চাই। আমরা একটা এক্সাম্পল নিয়ে এটা ডিসকাস করি। কোশ্চেন নাম্বার 53, আমরা যখন বিভিন্ন এলপিপি সলভ করি, সাপোজ আমি গ্রাফিক্যাল মেথডের কথাই ডিসকাস করি। এই গ্রাফিক্যাল মেথডে বিভিন্ন কন্ডিশনগুলো থাকে, সেই কন্ডিশন সাপোজ 2Dর ক্ষেত্রে গ্রাফিক্যাল মেথড আমরা 2Dতেই অ্যাপ্লাই করি। কন্ডিশন অ্যাপ্লাই করি, দেখুন স্ট্রেট লাইন হলো কিংবা এখানে একটা স্ট্রেট লাইন হলো, এরকম একটা ক্লোজ ফিগার বা বাউন্ডারি ফিগার আসলো, ঠিক আছে, এরকম একটা ফিগার, এবং এর ভিতরে পয়েন্টগুলো দেখা গেল রিপ্রেজেন্ট করছে, যেটা আমরা পরে করবো আমরা, যদিও সেগুলো আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি এবং কোশ্চেনটা সলিউশন ডিসকাস করার জন্য দিচ্ছি। দেখা গেল কোনো একটা এলপিপি যে 3টে কনস্ট্যান্টস আছে, সেই কনস্ট্যান্টগুলো অ্যাপ্লাই করার পর এই বাউন্ডারি রিজনটা আমরা পেলাম। এবার এই রিজনের ফিজিবল সলিউশন কি? ফিজিবল মানে নন নেগেটিভ, ফিজিবল মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এক্স ওয়াই বা যে ভ্যারিয়েবলে থাকুক এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে আমার পজিটিভ কোয়াড্র্যান্টে থাকবে, এটা হচ্ছে ফিজিবল সলিউশন। এই সলিউশন অবশ্যই সে এই যে ক্লোজ ফিগার মানে সমস্ত কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করবে এবং প্রথম কোয়াড্র্যান্টে, সেটাই কিন্তু ফিজিবল সলিউশন। এবার আমরা আসি প্রশ্নে যে অবজেক্টিভ ফাংশন অফ এলপিপি অ্যাজিউম টু অ্যান অপটিমাল ভ্যালু অ্যাট সাম এক্সট্রিম পয়েন্ট অফ দ্য সেট অফ সলিউশন। একটা থিওরেম আছে, কোনো একটা অবজেক্টিভ ফাংশন যেটা ম্যাক্সিমাইজ ও মিনিমাইজ করতে বলছে, মিনিমাইজ জেড বা ম্যাক্সিমাইজ জেড, সেটার ভ্যালুটা আমরা এই যে রিজনটা পাবো তার কোনো একটা এক্সট্রিম পয়েন্টে কিন্তু থাকবে। যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেটা কিন্তু তার কিন্তু কোনো একটা এক্সট্রিম পয়েন্টে কিন্তু থাকবে। এক্সট্রিম পয়েন্টগুলো যদি বলে, এটা তুমি ক্লোজ ফিগার, এক্সট্রিম পয়েন্টগুলো কী হবে? এই কর্নার পয়েন্টগুলো কিন্তু এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট। মানে কোনো একটা এলপিপি আমরা ড্র করা মানে ক্লোজ ফিগার যদি আমরা পাই, বাউন্ডেড ফিগার যদি পাই, তাহলে তার যদি অপটিমাল সলিউশন থাকবে, মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে, সেটা কোথায় থাকবে? এই কিন্তু ভার্টেক্সগুলোতে থাকবে। আর ভার্টেক্সগুলো কিন্তু একটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু সত্য স্টেটমেন্ট, যে অবজেক্টিভ ফাংশন অফ এলপি অ্যাজ অপটিমাল ভ্যালু অ্যাজ সাম এক্সট্রিম পয়েন্ট অফ দ্য ফিজিবল সলিউশন, কোনো একটা ফিজিবল সলিউশনের এক্সট্রিম পয়েন্টে কিন্তু থাকবে। নেক্সট স্টেটমেন্টে কি আছে আমরা দেখি, এ ফিজিবল সলিউশন when LPP going to extreme point of the convex set, এখানে ফিজিবল সলিউশনটা বলছে কোনো একটা এলপিপির ক্ষেত্রে অ্যাট এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট, কোনো একটা এক্সট্রিম পয়েন্ট কনভেক্স সেটে এক্সট্রিম পয়েন্টে থাকবে ফিজিবল সলিউশন, সেটা নয়। ফিজিবল সলিউশন মানে নন নেগেটিভ সলিউশন। নন নেগেটিভ সলিউশন আমার এই ভিতরের যে পয়েন্টগুলো আছে সেগুলোও কিন্তু ফিজিবল সলিউশনের মধ্যে পড়বে। ফিজিবল সলিউশন যে শুধু এক্সট্রিম পয়েন্ট হবে সেটা না, এক্সট্রিম পয়েন্টটাও হতে পারে একটা ফিজিবল সলিউশন, কিন্তু এই ভিতরের পয়েন্টগুলোকেও কিন্তু ফিজিবল সলিউশন আমরা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কিন্তু রং স্টেটমেন্ট। ফিজিবল সলিউশন শুধু এক্সট্রিম পয়েন্ট হবে সেটা নয়, অনেক অন্য পয়েন্টও হতে পারে, ইন্টেরিয়র পয়েন্ট, একটা বাউন্ডেড ক্লোজ ফিগার হলে সেটা ইন্টেরিয়র পয়েন্টও হতে পারে। তাহলে এই স্টেটমেন্টটা রং, নট ট্রু বলেছে, তাহলে এটা রাইট হবে। নেক্সট স্টেটমেন্ট দেখি আমরা,
এভরি এক্সট্রিম পয়েন্ট অফ এ কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন করেসপন্ড বেসিক সলিউশন। হ্যাঁ, প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট কোন একটা বেসিক ফিজিবল সলিউশনের ক্ষেত্রে কোন ফিজিবল সলিউশনের ক্ষেত্রে কোন একটা বেসিক ফিজিবল সলিউশন হবে, মানে এক্সট্রিম পয়েন্টটা কি হবে অ্যাকচুয়ালি বেসিক সলিউশন হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। আমরা এলপিপি যখন সলভ করবো একটা থিওরেম আছে যে কোন একটা এলপিপি যখন এর অপটিমাল সলিউশন থাকবে সেই সলিউশনটা কি হবে বেসিক সলিউশন হবে। আর বেসিক আমরা কি একটু আগে জানলাম যে এই যে অপটিমাল সলিউশনগুলো থেকে কি সেটা কোথায় থাকে এক্সট্রিম পয়েন্টগুলোতে থাকছে। তাহলে এক্সট্রিম পয়েন্টগুলোতে অপটিমাল সলিউশন থাকছে, আবার অপটিমাল সলিউশন কি হচ্ছে একটা বেসিক সলিউশন হচ্ছে, বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কোন একটা এক্সট্রিম পয়েন্ট সেটা কোন একটা করেসপন্ডিং বেসিক ফিজিবল সলিউশন হবে। তবে যেটা এক্সট্রিম পয়েন্ট মানে এটা একটা এটা যে সলিউশনটা হবে এক্স ওয়াই জেড যে আমরা বের করবো সেটা কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন করেসপন্ডিং টু বেসিক ফিজিবল সলিউশন হবে। Next, if the objective function assumed to an optimal value at more than one point, then every converse combination of this extreme point also give the optimal solution objective function. কোনো একটা অবজেক্টিভ ফাংশনের যদি অপটিমাল ভ্যালু একের বেশি পয়েন্টে থাকে তাহলে ওই পয়েন্টের যে কোনো কনভেক্স কম্বিনেশন ওই পয়েন্টগুলো যে কোনো কনভেক্স কম্বিনেশনও কিন্তু অপটিমাল সলিউশন কিন্তু দেবে। তো এখানে আমি আজ ডিসকাস করি, সাপোজ আমি দেখে গেলাম যে এর ম্যাক্সিমাম জেড আমি বের করছি এই বিভিন্ন পয়েন্টে। দেখা গেল যে এটা সাপোজ এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্টও যা ভ্যালু দিচ্ছে বি পয়েন্টও একই ভ্যালু দিচ্ছে এবং এই দুটোই কিন্তু ম্যাক্সিমাম, বাকি পয়েন্টগুলো থেকে এই দুটোতেই ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। এ তো জেড এর ভ্যালু সাপোজ 60 পেলাম, বি তো জেড এর ভ্যালু কত 60 পেলাম, বাকিগুলোতে 60 কিন্তু কম পেলাম। যদি এরকম হয় যে দুটো পয়েন্টে আমি এক্সট্রিম ভ্যালু পাচ্ছি, অপটিমাল ভ্যালু পাচ্ছি, তাহলে এই দুটো পয়েন্টে আমি লাইন সেগমেন্ট যদি টেনে দিই তাহলে সেই লাইন সেগমেন্টে প্রতিটা পয়েন্টেই কিন্তু সেম অপটিমাম ভ্যালু পাবো। আমি এখানেও সেম ভ্যালু পেয়েছি, এখানেও সেম ভ্যালু পেয়েছি। যদি অবশ্যই যদি এটা অপটিমাল সলিউশন হয় মানে ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় বা মিনিমামের ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হয়, তাহলে এই দুটো লাইন সেগমেন্টে আমি এই দুটো পয়েন্ট আমি লাইন সেগমেন্ট যদি টেনে দিই তাহলে এই লাইন সেগমেন্টের মিডলে প্রতিটা পয়েন্টেই কিন্তু এই সেম অপটিমাম ভ্যালু থাকবে। এখানেও 60 থাকবে, এখানেও 60 জেড ভ্যালু 60 হবে, এখানেও যে পয়েন্টগুলো আমি নেব সমস্ত পয়েন্টে কিন্তু সেম জেড ইকুয়ালস টু 60ই পাবো, যদি এই জেড ইকুয়ালস টু 60 যদি ম্যাক্সিমাম ভ্যালু বাই বা ম্যাক্সিমাম মিনিমাম যেটা যদি থাকবে সেটা যদি হয়। তাহলে এখানে দুটো পয়েন্টের ক্ষেত্রে হলো। এবার যদি আরও যদি পয়েন্টের বেশি পয়েন্টে যদি পাওয়া যায় তাহলে তার যে কনভেক্স কম্বিনেশন এখানেও কিন্তু এক্সট্রিম ভ্যালু কিন্তু সেম অপটিমাল সলিউশন কিন্তু থাকবে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন আমরা কীভাবে লিখি যে ল্যামডা x1 প্লাস ল্যামডা 2 x2 ডট ডট ল্যামডা n xn দ্যাটস ইকুয়ালস টু 1 ল্যামডা i গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 সামেশন ল্যামডা i সেটা কি হবে 1 হবে। সরি, এই যে কনভেক্স কম্বিনেশন এটা কোনো একটা এক্সট্রিম পয়েন্ট x ভ্যালু। তাহলে সাপোজ দেখা গেলো x1 x2 ডট ডট xn এই পয়েন্টগুলোতে এক্সট্রিম ভ্যালু আমরা পেলাম, অপটিমাম ভ্যালু পেলাম। তাহলে x ইকুয়ালস টু আমি ল্যামডা 1 ল্যামডা 2 ডট এইভাবে লিখি যে একটা নতুন একটা পয়েন্ট আমরা পাবো সেই পয়েন্টটাতেও কিন্তু এক্সট্রিম সেম অপটিমাল সলিউশন কিন্তু থাকবে। কন্ডিশন কি ল্যামডা যে চুজ করবো সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হতে হবে, ল্যামডা 1 ল্যামডা 2 এর সামেশন কি হবে 1 হবে। ঠিক আছে, এখানে দুটো পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখলাম দুটো পয়েন্টের ক্ষেত্রে কি হয়, দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন মানে সেটা একটা লাইন সেগমেন্ট, দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন মানে সেটা কিন্তু একটা লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টের প্রতিটা পয়েন্টে কিন্তু সেম অপটিমাল সলিউশন কিন্তু থাকবে। এই গেল বিষয়। তাহলে স্টেটমেন্টটাও সত্য, তাহলে এখানে মিথ্যা স্টেটমেন্ট শুধু বি যেটা আছে সেটাই মিথ্যা স্টেটমেন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, according to the simplex algorithm the slack variables are assigned to 0 coefficient because the slack variables are not present in final simplex table, have no contribution in objective function, have no contribution in subjective function, have main contribution in objective function. তো আমরা সিম্পলেক্স মেথডে আমরা প্রবলেম যখন সলভ করি তখন একটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করা হয়, সেই স্ল্যাক ভেরিয়েবলটা অ্যাসাইন 0 কোফিশিয়েন্ট, কোনো 0 কোফিশিয়েন্ট অ্যাসাইন করা হয়, তার যে কোফিশিয়েন্টগুলো সেটা 0 রাখা হয়। কী কারণে, যার নট প্রেজেন্ট ইন ফাইনাল সিম্পলেক্স সেটা থাকবে না, না কোনো কন্ট্রিবিউশন ইন অবজেক্টিভ ফাংশন। সাবজেক্টিভ ফাংশন বলে আমাদের কোনো এলপিতে ডিসকাস নেই, এটা জাস্ট এমনি দিয়েছে।
মেন কন্ট্রিবিউশন ইজ অবজেক্টিভ ফাংশন মেন কন্ট্রিবিউশন থাকবে সেটা আমাদের জিজ্ঞেস। সো এখানে স্ল্যাগ ভ্যারিয়েবলটা কি আমরা বলি এবং একটা এক্সাম্পল দেখব আমরা। সাপোজ কোনো একটা ফাংশন ম্যাক্স জের বের করতে বলেছে, x1 প্লাস x2 বা আরও 2x1 আছে। এবার দেখা গেল কনস্ট্যান্টগুলো এরকম আছে যে 5x1 প্লাস 3x2 লেস দ্যান ইকুয়ালস টু 6, আর একটা সাপোজ দেখা আছে x1 প্লাস 5x2 লেস দ্যান ইকুয়ালস টু 8। যখন লেস দ্যান ইকুয়ালস টু থাকে কোনো একটা সিমপ্লেক্স মেথড যখন আমরা সলভ করব তখন আমাকে ইকুয়ালিটি আনতে হয়। ঠিক আছে, এর ইকুয়ালিটি আনার জন্য কোনো একটা নতুন একটা কনস্ট্যান্ট নতুন একটা ভ্যারিয়েবল অ্যাড করতে হয়, সেই ভ্যারিয়েবলটাকে স্ল্যাগ ভ্যারিয়েবল বলা হয়। তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু আছে, ইকুয়ালিটি আনতে হলে কি এটা কম আছে মানে সামান্য পরিমাণ যদি অ্যাড করি তাহলে কি ইকুয়াল চলে আসবে। তখন সাপোজ 5x1 প্লাস 3x2 প্লাস নতুন একটা ভ্যারিয়েবল x3 অ্যাড করলাম, ইকুয়াল টু 7 আসলো। সেম টু সেম এখানে x1 প্লাস 5x2 প্লাস x4 অ্যাড করলাম দিয়ে 8 আসলো। এবার x3 x4 আমার ম্যাক্সিমাম যেটা যেটা ভ্যালু যেটা ভ্যালু বের করতে বলেছিল, আমরা যখন এলপিপি সলভ করি সেটা তো কোনো বিজনেসের ক্ষেত্রে বা অন্যান্য কোনো রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে তো আমরা সেটা ফর্মুলেট করি ম্যাথমেটিক্যালি। তাহলে আমার এখানে ভ্যারিয়েবল দুটো আছে x1 x2, এখানে ভ্যারিয়েবল কত আছে দুটো, মানে দেখা গেলো দুটো আইটেমের প্রোডাক্টের ভ্যালু আমার দেওয়া আছে যে এত প্রাইস এত প্রাইস। এর আমি নতুন ভ্যারিয়েবল অ্যাড করছি মানে নতুন এক্সট্রা কিছু আমি অ্যাড করছি। ঠিক আছে, আমরা এলপিপিটা সলভ করার জন্য বা এলপিপি যে মেথড সিমপ্লেক্স যে মেথডটা সেটা আমার অ্যাপ্লাই করার জন্য। তাহলে এই যে নতুন যে ভ্যারিয়েবল অ্যাড করি সেটা তো আমার অপটিমাল যে সলিউশন, আমার দেখা গেলো কোনো টোটাল কত লাভ হবে বের করছি, আমি দুটো আইটেমে বিক্রি করছি, এখানে এক্সট্রা দুটো আইটেম আমি অ্যাড করলাম, সেটার কোনো কন্ট্রিবিউশন থাকবে না কারণ সেটা তো সেটা আমার তোমার বিজনেসের ক্ষেত্রে সেটা তৈরি করছি না। তাহলে সেটা কি হচ্ছে, সেটা যে অপটিমাল যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা এখানে কোনো কন্ট্রিবিউশন থাকবে না, সেজন্য এখানে জিরো কোফিশিয়েন্ট অ্যাড করা হয়। ঠিক আছে, কারণ আমি দুটো আইটেমই তৈরি করছি এবং দুটো আইটেমই সেল করছি। এবার সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করার জন্য এখানে আমার অপটিমাল সলিউশন পাওয়ার জন্য সেটা আমি নতুন ভ্যারিয়েবল অ্যাড করছি, তার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এখানে জিরো কোফিশিয়েন্ট অ্যাড করা হয়। এবং একটা এক্সাম্পল আমি এখানে শো করছি তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। আমি এখানে একটা এলপিপি প্রবলেম নিয়েছি এবং যেটা সিমপ্লেক্স মেথড এখানে সলভ করা আছে, আমি সেটা ডিসকাস করছি। প্রথমটা কেন হবে না, এখানে একটা সিমপ্লেক্স প্রবলেম দেওয়া আছে যে ম্যাক্সিমাম যে x1 x2 x3 আছে এবং তার বিভিন্ন কনস্ট্যান্টগুলো এখানে অ্যাপ্লাই আছে। যেহেতু এখানে লেস দ্যান ইকুয়ালস টু আছে তাহলে একটা নতুন একটা ভ্যারিয়েবল অ্যাড হয়েছে, x4 অ্যাড হয়েছে এখানে x5 এখানে x6। এখানে x4 একটা ভ্যারিয়েবল অ্যাড হয়েছে, বাকি যে দুটো ভ্যারিয়েবল হয়েছে x5 x6 সেটা কিন্তু এখানে জিরো অ্যাড করা হয়েছে কারণ এগুলো শুধু এটাতে অ্যাড হয়েছে এটাতে নেই, সেই জন্য জিরো ইন্টু এটা করা হলো, বাকি সবগুলো সেম টু সেম প্রসেস অ্যাপ্লাই করেছে। মেন অবজেক্টিভ ফাংশনে কিন্তু তিনটে ভ্যারিয়েবলই থাকবে কারণ এটাই আমার ডিসিশন ভ্যারিয়েবল। ঠিক আছে, কোনো একটা আইটেমের ভ্যালু হতে পারে বিভিন্ন আরও যে ডিসিশন নিব আমরা সেটা হলো, এবং এগুলো যেগুলো আমি অ্যাড করলাম সেটা আমার সিমপ্লেক্স মেথডের সলিউশন তাড়াতাড়ি আনার জন্য সেটা আমি করেছি, সেগুলো কিন্তু অবজেক্টিভ ফাংশনে কোনো ভ্যালু কোনো ইফেক্ট পড়বে না, মানে কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু অ্যাকচুয়ালি, সেই জন্য এখানে 0 0 অ্যাড করা হয়। এখানে বি যে অপশনটা আছে সেটাই হবে হ্যাভ নো কন্ট্রিবিউশন ইজ অবজেক্টিভ ফাংশনে কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এর প্রশ্ন হলো এটা কেন হবে না, আর নট প্রেজেন্ট ইন দ্য ফাইনান্স সিমপ্লেক্স টেবিল। ফাইনান্স সিমপ্লেক্স টেবিলে কিন্তু থাকতে পারে কারণ এখানে এই যে এই প্রবলেমটা সিমপ্লেক্স মেথডে সলভ করা হয়েছে। সিমপ্লেক্স মেথডে কীভাবে সলভ করেছে অন্য কোনো প্রবলেম থাকলে সেখানে ডিসকাস করবো, আমি জাস্ট ফাইনাল অ্যান্সারটা ডিসকাস করছি। এটা আমার এখানে আমি অপটিমাল সলিউশন পেয়েছি, এটা আমার ফাইনান্স সিমপ্লেক্স টেবিল। ঠিক আছে, দুটো টেবিলে সলভ করা হয়েছে, একটা দুটো, এটা ইনিশিয়াল তারপরে সেকেন্ড টেবিল, এখানে থার্ড টেবিল এখানে সলভ পেয়েছি। এই ফাইনান্স সিমপ্লেক্স টেবিলে আমার x2 আছে x3 আছে এবং x6 আছে। x2 x6 কিন্তু আমাদের গিভেন ভেরিয়েবল আছে x1 x2 এবং x3। এখানে x6 যেটা সেটা কিন্তু আমার একটা স্ল্যাগ ভেরিয়েবল, এটা কিন্তু একটা স্ল্যাগ ভেরিয়েবল, এই কারণে আমার এখানে x3 আমি স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করেছিলাম 3 নম্বর কনস্ট্যান্টের ক্ষেত্রে। তাহলে এখানে যে বলছে যে স্ল্যাগ ভেরিয়েবল আর নট প্রেজেন্ট ইন দ্য ফাইনান্স সিমপ্লেক্স, এটা কিন্তু সত্য না। ফাইনান্স সিমপ্লেক্স টেবিলে স্ল্যাগ ভেরিয়েবল থাকতে পারে, কোনো প্রবলেমে কিন্তু না থাকতেও পারে, কিন্তু এখানে কোনো প্রবলেমে কিন্তু ফাইনান্স সিমপ্লেক্স টেবিলে যেখানে আমি অপটিমাল সলিউশন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু এই স্ল্যাগ ভেরিয়েবলটা প্রেজেন্ট থাকতে পারে।
যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে এখানে স্ল্যাক ভ্যালুটা আছে, কিন্তু এর যে ভ্যালুটা এই ভ্যালু আমরা নিব না। এখানে কার কার ভ্যালু x2 ভ্যালু নেব, যেটা 100 নেওয়া হয়েছে x2 ভ্যালু, x3 ভ্যালু 230, x1 এখানে আসেনি, তার মানে x1 এর ভ্যালুটা 0। আর এটা ভ্যালু যাই আসেনি, এটা ভ্যালু 20 আসছে, x2 ভ্যালু x3 ভ্যালু 20, কিন্তু 20 আমি এখানে নিব না, এর প্রয়োজন আমাদের এখানে জেডের ভ্যালুটা বের করা হয়েছে শুধু x2 আর x3 ভ্যালুটাই ইউজ করে এখানে বসিয়ে জেডের ভ্যালুটা বের করেছে। এখানে x3 ভ্যালু যেহেতু 20 আসুক বা অন্য কোনো আসুক সেটা কিন্তু নিব না। আমি যে আইটেম আমি বিক্রি করছি না সেখানে সেটা আমি ভ্যালু যাই আসুক না কারণ ক্যালকুলেশনের মাধ্যমে সেটা তো আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা তো সেই আইটেম আমি তো আমার ব্যবসাতে বিক্রি করছি না। তো এখানে বি যে অপশনটা আছে সেটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, which of the following is not a characteristic of a linear programming problem? কোনটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স নয় সেটা আমাদের জানতে চেয়েছে। an objective function is of maximizing type, অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং টাইপ হ্যাঁ হতে পারে। আমরা যখন যেটা অবজেক্টিভ ফাংশন যেটা আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা ম্যাক্সিমাইজও করি অথবা মিনিমাইজও করি, দুটোই করতে পারি। হ্যাঁ ম্যাক্সিমাইজিং হতে পারে, ঠিক আছে। লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস অ্যাভেলেবল। নেক্সট, non-negative condition of the value of decision variable are satisfied, which is not characteristic। হ্যাঁ নন নেগেটিভ কন্ডিশন সেটা অবশ্যই স্যাটিসফাই করবে, কারণ এই যে ডিসিশন ভ্যারিয়েবলগুলো সেটা নন নেগেটিভ হবে। অল্টারনেট কোর্স অফ অ্যাকশন আর অকার, বিভিন্ন অল্টারনেট কোর্স অফ অ্যাকশনও সেটা হতে পারে। সেখানে কি বলেছে কোনটা ক্যারেক্টারিস্টিক অফ লিনিয়ার প্রোগ্রামিং নয়, আমরা দেখে রাখবার। অবজেক্টিভ ফাংশন ইজ অফ ম্যাক্সিমাইজিং, অবজেক্টিভ ফাংশন সবসময় যে ম্যাক্সিমাইজিং হবে সেটা না, মিনিমাইজিংও হতে পারে। এবং লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস অ্যাভেলেবল, এই কথাটা এটা সত্য, কারণ এটা ক্যারেক্টারিস্টিক্স হবে। আমরা কোনো একটা বিজনেসই যদি স্টার্ট করি সেখানে কিন্তু আমাদের সব কিছু লিমিটেশন থাকবে, যে কত পরিমাণ টাকা আছে, আমার জায়গা কতটুকু নিচ্ছি, বা আমার যে দোকান আছে দোকানের সাইজ কত, সব কিন্তু লিমিটেড থাকবে। এখানে আনলিমিটেড টাইমস অফ কোনো রিসোর্স কিন্তু হতে পারে না, ঠিক আছে। এমন নয় যে গোটা ওয়ার্ল্ডে পুরো জায়গাটাই আমার, এরকম তো হবে না। আমি যে ব্যবসা করবো, যে জায়গাটা কোনো একটা ফ্যাক্টরি করবো, সেটা সব আমার সব কিছু কিন্তু লিমিটেড থাকবে। টাকার পরিমাণ একটা লিমিট থাকবে, বাজেট লিমিটেড থাকবে, কতটা মানুষ আমি কাজে লাগাবো সবই কিন্তু লিমিটেড থাকবে। এগুলো সবই তো রিসোর্স, ম্যান পাওয়ার রিসোর্স, টাকার রিসোর্স, মাঝে যে কতটা স্পেস আছে সবই কিন্তু এগুলো রিসোর্সের মধ্যেই পড়ছে বিজনেসের ক্ষেত্রে। তাহলে সেগুলো সবই কিন্তু লিমিটেড অ্যামাউন্টে কিন্তু থাকবে। তাহলে এটা এলপিপি ক্যারেক্টারিস্টিকের মধ্যেই পড়ছে। নন নেগেটিভিটি কন্ডিশন অফ দ্য ভ্যালু অফ দ্য ডিসিশন ভ্যারিয়েবল অফ স্যাটিসফাই, এটাও কিন্তু এটাই কিন্তু হচ্ছে আমরা যে ডিসিশন ভ্যারিয়েবল নিয়েছি, বিভিন্ন আইটেম আমি তৈরি করছি কোনো একটা ফ্যাক্টরিতে, সেটা নাম্বার অফ আইটেমের সঙ্গে কখনো নেগেটিভ হতে না হয়, কোনো আইটেম আমি তৈরি করছি না হতে পারে, কিংবা সার্টেন নাম্বার অফ টাইমস আইটেম আমি তৈরি করছি হতে পারে। তাহলে এখানে নন নেগেটিভ যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করবে এলপিপির ক্ষেত্রে, লিনিয়ার প্রোগ্রামিং ক্ষেত্রে। অল্টারনেট অকার্স অফ অ্যাকশন আর অকার, কোনো একটা আমি যখন কোনো একটা অপটিমাল সলিউশন পেলাম কোনো একটা ক্ষেত্রে, আইটেমের ক্ষেত্রে, তার অল্টারনেট সলিউশনও কিন্তু থাকতে পারে। আমি দেখা গেলো 5টা আইটেম তৈরি করছি, আমি একটা দুটো দিনে 4টে আইটেম তৈরি করছি, এই দুটো আইটেম বিক্রি, সার্টেন নাম্বার অফ আইটেম বিক্রি করে আমি প্রফিট দেখা গেলো 5,000 পাচ্ছি। এরকম হতে পারে যে আমি এই 3টে আইটেম সার্টেন নাম্বার অফ টাইমস বিক্রি করে ম্যাক্সিমাম প্রফিট 5,000 পাচ্ছি, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। দুই অল্টারনেট কোর্স অফ অ্যাকশন কিন্তু থাকতে পারে। তাহলে এখানে প্রথম অপশনটাই নট ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়বে, শুধু যে ম্যাক্সিমাইজিং হবে সেটা নয়, মিনিমাইজিংও হতে পারে। Question number 56, the objective function of a LPP is a function which is to be maximize the relation between the variables, a function is to be optimize, a function which is to be maximize। প্রথম আর লাস্ট অপশন তো একই। একটা অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ ফাংশন আমরা দেখেছি যে আমরা যে বিভিন্ন এই যে লিমিটেশনের কথা বলছি, সে লিমিটেশন যখন আমরা অ্যাপ্লাই করি সেটা বিভিন্ন কনস্ট্যান্ট লেস দ্যান বা গ্রেটার দ্যান থাকে, যেমন কত পরিমাণ মানি আছে, কতটা স্পেস আছে, এটা মিনিমাম এত, এই মেশিনটা মিনিমাম এতটা আমি টাইম ইউজ করতে পারবো, সমস্ত কন্ডিশন লেস দ্যান আকারে লিখে সেটা স্যাটিসফাই করে দিই, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর আমি দেখা গেলো বিভিন্ন আইটেম তৈরি করছি, 3টে আইটেম বা 2টো আইটেম, সেটা কত টাকা প্রফিট হচ্ছে, যেমন 5টা প্রফিট হলো একটা আইটেমে, তো 5 × x টোটাল প্রফিট 3 × x2, এটা আমার অবজেক্টিভ ফাংশন। সেটা হয় ম্যাক্সিমাইজিং করতে হতে পারে বা মিনিমাইজিং করতে। আমি যদি প্রফিট ডিসকাস করি, সে প্রফিটটা সবসময় ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, কিংবা আমার
দেখা গেলো বিভিন্ন কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম যে আমি আমার কী কী জিনিস আমি সারা 1 মাসে খরচ করছি এবং তার বিভিন্ন কন্ডিশন যে এই জিনিসটা আমার এতটা প্রয়োজন, আমার এই জিনিসটা এত প্রয়োজন, সেটা কনস্ট্যান্ট দিয়ে অ্যাপ্লাই করে দিলাম লেস দ্যান গ্রেটার দ্যান যেগুলোই প্রয়োজন হলো এবং আমার খরচের পরিমাণটা সেটা আমি লিখলাম যে এটা এই আইটেম এই খরচ, সেটা আমি এই অবজেক্টিভ ফাংশন আকারে লিখলাম। সেই ক্ষেত্রে কিন্তু এটা মিনিমাইজ করার প্রয়োজন হবে যে আমি চেষ্টা করব যে আমার কম খরচের মধ্যে আমার যে সার্টেন যে আমার রিকোয়ারমেন্ট আছে সেটার জন্য ফুলফিল হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মিনিমাইজিং হতে পারে। তাহলে মিনিমাইজিং অথবা ম্যাক্সিমাইজিং এই দুটোকে কম্বাইন করে কি বলা হয়? অপটিমাইজ বলা হয়। তাহলে অবজেক্টিভ ফাংশন হুইচ ইজ টু বি অপটিমাইজ, এই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন 57. In an LPP, the condition to be satisfied are objective function have to be linear, constant have to be linear, decision variables are non-negative, all of the above. তো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এখানে কথার মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে। লিনিয়ার, এখানে লেখা আছে লিনিয়ার প্রোগ্রামিং, সরি এখানে কথাটা লুকিয়ে আছে এলপিপি যখন বলছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলছি। এখানে আমি যখন প্রথম ক্লাসে ডিসকাস করেছি একটা রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে আমরা বিভিন্ন যে কন্ডিশনগুলো আমরা স্যাটিসফাই করাচ্ছি সেগুলো কিন্তু এই এক্স যে ভেরিয়েবলগুলো আমরা ইউজ করছি x1 x2 বা xy z, সেটা ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 1ই থাকছে। ম্যাক্সিমাম পাওয়ার 1 থাকছে ভেরিয়েবলগুলো, মানে কি সেটা লিনিয়ার হচ্ছে। সেটা অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রেও তাই। অবজেক্টিভ ফাংশন আমি যখন লিখছি z ইকুয়ালস টু 3x1 প্লাস 5x2 প্লাস 7x3, যে তিনটে ভেরিয়েবল ইউজ করছি, এখানেও কিন্তু x1 x2 x3 ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 1 আছে। অবজেক্টিভ ফাংশনও কি হবে? লিনিয়ার থাকবে এবং এর যে যতগুলো কনস্ট্যান্টগুলো থাকবে যে আমি কন্ডিশন অ্যাপ্লাই করছি সে লেস দ্যান গ্রেটার দ্যান যাই হোক না কেন, এখানেও x1 x2 যেগুলো ব্যবহার করা হয়েছে সে হবে সেগুলো কিন্তু লিনিয়ারই থাকে এই এলপিপির ক্ষেত্রে। তাহলে এটাও সত্য, লিনিয়ার, কনস্ট্যান্ট টু বি লিনিয়ার, ডিসিশন ভ্যারিয়েবল আর নন নেগেটিভ। অবশ্যই ডিসিশন ভ্যারিয়েবল কি হবে? নন নেগেটিভ হবে, মানে নেগেটিভ হতে পারবে না। আমি যখন ডিসিশন নিচ্ছি, আমাদের তো এলপিপি মানে কি রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করছি, সে কোনোটা বিজনেসের ক্ষেত্রে হোক বা হাউস হোল্ড এক্সপেন্ডিচার হোক বা অন্যান্য বিভিন্ন পারপাসে হোক, ঠিক আছে? এটা আমরা তো রিয়েল লাইফে এক্সাম্পল খেলে নিচ্ছি, মানে কোন আইটেম কতটা ব্যবহার করবো বা কোন আইটেম কতটা প্রফিট হচ্ছে, এগুলো যখন আমি ডিসকাস করছি সেখানে তো নেগেটিভ কোনো প্রশ্ন আসছে না। এমন নয় যে আমার বিজনেস আমি অমুক আইটেমটা আমি -5টা বিক্রি করেছি, এরকম তো হবে না। হয় 5টা বিক্রি করছি কিংবা একটাও বিক্রি করছি না, 0টা বিক্রি করছি, এরকম হতে পারে। ঠিক আছে? 10টা আইটেমের মধ্যে দেখা গেলো 5টা আইটেমে আমার প্রফিট আসছে, ঠিক আছে? বা কোনো আইটেম আমি একটাও বিক্রি করলাম না, এরকম হতে পারে, বা আমি 10টা বিক্রি করলাম, এরকম হতে পারে। তাহলে নেগেটিভের কোনো প্রশ্ন আসছে না যে কোনো আইটেম -5টা বিক্রি করলাম আমি প্রফিট করলাম, এরকম ডিসকাশন আসবে না। তাহলে কি ডিসিশন ভেরিয়েবল যেগুলো সেটা কি হবে? নন নেগেটিভ হবে। তো সবগুলো এলপিপিস কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে কি হবে? অল অফ দ্য অ্যাভাব, এই অপশনটা রাইট হবে। Next question number 58. In an LPP, a feasible solution must be at corner point of the feasible solution region, may be interior point of the feasible solution region, must be optimized, the objective function must satisfy all the constraints simultaneously. তো এখানে ফিজিবল সলিউশনটা কি সেটা আমাদের জানতে চাইছে। তো ফিজিবল সলিউশন মানে নন নেগেটিভ সলিউশন। ফিজিবল সলিউশন এমন একটা সলিউশন, আমরা যখন এটা গ্রাফিক্যালি যদি ডিসকাস করি, আমি দেখা গেলো বিভিন্ন যে কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলো ড্র করে আমি এই ভিতরের যে রিজিয়নটা সেই রিজিয়নটা আমরা পেলাম, ঠিক আছে? অবভিয়াসলি যখন আমি ফিজিবল বলছি মানে কি, সেটা নন নেগেটিভ হবে। আর যখন আমি এলপিপিতে ডিসকাস করছি কোনো একটা প্রবলেম, সেটা যে ভেরিয়েবলগুলো আমরা ইউজ করবো সেই ভেরিয়েবলগুলো অবশ্যই নন নেগেটিভ হবে, মানে প্রথম কোয়াড্র্যান্টে, ফার্স্ট কোয়াড্র্যান্টে কিন্তু থাকবে, ঠিক আছে? তো এখানে প্রথম প্রতিটা পয়েন্ট আমি ডিসকাস করি মাস্ট বি কর্নার পয়েন্ট অফ ফিজিবল সলিউশন রিজন। এটা আমার ফিজিবল সলিউশন রিজন। ফিজিবল মানে কি? নন নেগেটিভ, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টের রিজনটাই অবশ্যই বাউন্ডারি রিজন হবে যেগুলো সমস্ত কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে এটা কর্নার পয়েন্টে থাকবে সেটা নয়। কর্নার পয়েন্টে আমার এক্সট্রিম পয়েন্টগুলো থাকে, যেটা বেসিক ফিজিবল সলিউশন হয়, সেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। তাহলে এই কর্নার পয়েন্টে থাকবে না, ভিতরের পয়েন্টগুলো কিন্তু ফিজিবল সলিউশন হতে পারে। মেবি ইন্টেরিয়র পয়েন্ট অফ ফিজিবল সলিউশন, হ্যাঁ এটা মেবি ইন্টেরিয়র পয়েন্ট, মেবি না কনফার্মলি ইন্টেরিয়র, এই ফিজিবল রিজনে কনফার্মলি
ভিতরে পয়েন্টই হচ্ছে, এখানে মেবি ইউজ করার কোনো প্রয়োজন নেই। মাস্ট বি অপটিমাইজ দ্য ফাংশন, এই যে ফিজিবল সলিউশন যেটা হবে সেটাকে অপটিমাল সলিউশন পাবো সেটা বলছে না, সেটা নয়। অপটিমাল সলিউশন কোনগুলোতে পাই? অপটিমাল সলিউশনটা আমরা এক্সট্রিম পয়েন্টগুলোতে পাই, এই কর্নার পয়েন্ট যদি বাউন্ডারি রিজন হয় তাহলে কর্নার পয়েন্টগুলো থাকে। আনবাউন্ডেড হলে সেটা আলাদা কন্ডিশন আছে, সেটা আমরা প্রবলেম সলভ করার সময় সেগুলো ডিসকাস করবো। আমি জাস্ট বাউন্ডেড নিয়ে ডিসকাস করছি এটা সলিউশন দেওয়ার জন্য। তাহলে যখন বাউন্ডেড রিজন হয় তখন কিন্তু এই যে পলিগন তৈরি হচ্ছে, পলিগনে যে ভার্টেক্সগুলো আছে বা এক্সট্রিম পয়েন্টগুলো আছে সেগুলোতেই কিন্তু একমাত্র অপটিমাল সলিউশন থাকে। তাহলে এই যে ফিজিবল সলিউশন যে অপটিমাইজ সলিউশন দিবে তা নয়, ফিজিবল সলিউশন আমার ভিতরের পয়েন্টগুলো তো হতে পারে, ভিতরের পয়েন্টগুলোতে কিন্তু অপটিমাল সলিউশন দেবে না, শুধুমাত্র ভার্টেক্স পয়েন্টগুলোতে। যদিও এই ভার্টেক্স এই যে পয়েন্টটা এটাও কিন্তু একটা এক্সট্রিম পয়েন্ট, সরি এক্সট্রিম পয়েন্ট, অবশ্যই এটা ফিজিবল সলিউশনও, যদিও এটা ফিজিবল সলিউশন। তাহলে সমস্ত ফিজিবল সলিউশন যে এক্সট্রিম পয়েন্ট দিচ্ছেন অপটিমাল সলিউশন দেবে সেটা নয়, ঠিক আছে? তাহলে মাস্ট এই কথাটা আমরা ইউজ করতে পারবো না, মাস্ট বি অপটিমাইজ দ্য অবজেক্ট ফাংশন, এটা হবে না। মাস্ট স্যাটিসফাই অল দ্য কন্ডিশন সিমultaneously, এটা সত্য স্টেটমেন্ট হবে। আমরা ফিজিবল সলিউশন যেটা পাবো, ফিজিবল সলিউশন সমস্ত কনস্ট্যান্টগুলো অবভিয়াসলি স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? ডি যে অপশনটা সেই অপশনটাই রাইট। কোশ্চেন 59, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোন স্টেটমেন্টের সত্য সেটা জানতে চেয়েছে উইথ রেসপেক্ট দ্য অপটিমাল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে কোন অপটিমাল সলিউশনের জন্য কোন স্টেটমেন্টের সাথে সেটা জানতে চাইছে। কি স্টেটমেন্ট আছে আমরা দেখি। an optimal solution all resources are completely used, সমস্ত রিসোর্স কমপ্লিটলি ইউজ হবে সেটা বলছে। এভরি এলপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম হ্যাজ অপটিমাল সলিউশন, প্রত্যেক এলপি মানে অপটিমাল সলিউশন থাকবে সেটা বলছি। অপটিমাল সলিউশন অফ এলপি অলওয়েজ অন এক্সট্রিম পয়েন্ট and in optimal solution exists there will be at least one at a corner, এখানে কোনটা সত্য না মিথ্যা বলেছে? সত্য স্টেটমেন্ট সেটা আমাদের জানতে চাই। অপটিমাল সলিউশন অল রিসোর্সেস আর কমপ্লিট ইউজ, সেটা আমরা বলতে পারবো না, কারণ অপটিমাল সলিউশনের ক্ষেত্রে আমি যতগুলো রিসোর্স আমি ব্যবহার করা হচ্ছে সেখানে সবগুলো রিসোর্সই যে ইউজ হবে সেটা নয়। দেখা গেলো 5টা আইটেম তৈরি করছে, 5টা আইটেম কোনো একটা ফ্যাক্টরিতে দেখা গেলো 3টে আইটেম তৈরি করছে, 3টে আইটেমটা তো এই 3টে কোনো একটা আইটেম তৈরি করছে, আমি একটা আইটেমই ধরো কোনো একটা আইটেম তৈরি করছি, সেই আইটেম তৈরি করতে দেখা গেলো আরও 3-4টে জিনিস ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এটা ব্যবহার করে এটা ব্যবহার করা আছে, এই 3-4টে যখন এ বি সি আইটেমগুলো ব্যবহার করা হচ্ছে, এই যে এটা আইটেম তৈরি করতে যে কমপ্লিটলি এগুলোই কমপ্লিটলি লেগে যাবে রিসোর্স সেটা নয়, ঠিক আছে? বা আরও বিভিন্ন কন্ডিশনগুলো থাকবে। দেখা গেলো তার একটা বাজেট 5,000 টাকা, 5,000 দিয়ে একটা ব্যবসা শুরু করলো, 5,000 টাকা পুরোইটাতে লেগে যাবে ওর প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট আনার জন্য, সেটাও নয়। দেখা গেলো তার থেকে কম খরচে তার ম্যাক্সিমাম প্রফিট আনতে পারছে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে, সেটাও হতে পারে। তাহলে এখানে সমস্ত রিসোর্স অপটিমাল সলিউশন পেতে গেলে সমস্ত রিসোর্সই কমপ্লিটলি ইউজ হবে সেটা নয়, ঠিক আছে? এভরি এলপি হ্যাজ অ্যান অপটিমাল, প্রত্যেকটা এলপি সলিউশনে যে অপটিমাল সলিউশন থাকবে সেটা নয়। আমরা যখন গ্রাফিক্যাল মেথডে সলভ করব প্রবলেমগুলোতে, সেখানে দেখা গেলো যে আমরা রিজিয়নটা বাউন্ডেড হচ্ছে না আনবাউন্ডেড হচ্ছে, সেক্ষেত্রে অপটিমাল সলিউশন থাকতেও পারে না থাকতেও পারে। তাহলে এটা সত্য স্টেটমেন্ট সেটা কিন্তু আমরা বলতে পারবো না। নেক্সট, অপটিমাল সলিউশন অফ এলপিপি অলওয়েজ অ্যান এক্সট্রিম পয়েন্ট, অপটিমাল সলিউশন সর্বদা এক্সট্রিম পয়েন্টেই থাকবে সেটা বলেছে। অলওয়েজ কথাটা ব্যবহার করা সেটা খুবই ভালো পয়েন্ট, যে অপটিমাল সলিউশনটা কী থাকবে, অলওয়েজ অ্যান এক্সট্রিম পয়েন্ট সেটা বলছে। আমরা বললাম যে যখন আমরা এলপিপিগুলো ড্র করব 2D ক্ষেত্রে আমি ডিসকাস করছি, একটা বাউন্ডারি রিজন পেলাম, এরকম একটা বাউন্ডারি রিজন পেলাম, এবং এটাও বললাম যে অপটিমাল সলিউশনগুলো কোথায়গুলো থাকবে, এই যে ভার্টেক্সগুলোতে আমরা বাউন্ডারি নিয়ে ডিসকাস করছি। এই অপটিমাল সলিউশন যখন বাউন্ডারি রিজন হবে অবশ্যই অপটিমাল সলিউশন থাকবে। অপটিমাল সলিউশন কোথায় থাকবে, এই ভার্টেক্সগুলোতে থাকবে, এটা অবভিয়াসলি অ্যান এক্সট্রিম পয়েন্ট, এই কথাটাও সত্য। এখানে অলওয়েজ কথাটা এটাতেই প্রবলেম আছে, সর্বদা যে এই এক্সট্রিম পয়েন্টে থাকবে সেটা নয়, ঠিক আছে? আমি এটাও বললাম যে একটা প্রবলেম সলভ করার সময় এখানে যে দুটো পয়েন্টে যদি এক্সট্রিম অপটিমাল সলিউশন পাই, সাপোজ এই পয়েন্টও অপটিমাল সলিউশন পেলাম, এই পয়েন্টও অপটিমাল সলিউশন পেলাম, এখানে 4-5টা পয়েন্ট তৈরি হয়েছে ভার্টেক্স পয়েন্ট,
আমি জেড যখন আমি বের করলাম, দেখা হলো এই 3টে পয়েন্টে ভ্যালু কম পেলাম, এই দুটো পয়েন্টে ভ্যালু বেশি পেলাম এবং সেই ভ্যালুটা দেখা হলো দুটোতেই 60 পেলাম। এখানেও 60 পেলাম, এখানেও কত পেলাম? 60 পেলাম। তাই দুটোতে সেম ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম। যখন এরকম কেস হবে যে দুটো ভার্টেক্সে বা দুটো এক্সট্রিম পয়েন্ট আমি সেম ভ্যালু পাচ্ছি ভার্টেক্সে, সেক্ষেত্রে এই দুটো পয়েন্টে লাইন সেগমেন্ট যদি ড্র করে দিই, প্রতিটা পয়েন্টে এই লাইন সেগমেন্টের প্রতিটা পয়েন্টে কিন্তু সেম অপটিমাল সলিউশন থাকবে, সে ম্যাক্সিমাম হোক অথবা মিনিমাম হোক। তাহলে এই ভিতরের প্রতিটা পয়েন্টে কিন্তু সেক্ষেত্রে অপটিমাল সলিউশন থাকবে। এর প্রশ্ন হলো এই লাইন সেগমেন্টের ভিতরে যে প্রতিটা পয়েন্ট, লাইন সেগমেন্টের যে প্রতিটা পয়েন্ট, এই প্রতিটা পয়েন্ট কি এক্সট্রিম পয়েন্ট? সেক্ষেত্রে কিন্তু তার এক্সট্রিম পয়েন্ট হবে না, কারণ এইখানে এটাকে আমি এক্সট্রিম পয়েন্ট হবো যদি বলি, কারণ এর আগে একটা পয়েন্ট পাবো, এর পরে একটা পয়েন্ট পাবো, সেটা লাইন সেগমেন্টের মিডিলে চলে আসবে। তাহলে এই লাইন সেগমেন্টের মিডিলেই প্রতিটা পয়েন্ট কিন্তু আর এক্সট্রিম পয়েন্ট হচ্ছে না। তাহলে অপটিমাল সলিউশন কিন্তু এই লাইন সেগমেন্টও থাকছে এবং সেম ভ্যালুই থাকবে। আমি এই ভিতরে যদি এখানে 60 কি এখানেও 60 হয় ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এবং ভিতরে প্রতিটা পয়েন্টও যে ভ্যালু আমি বের করতে চাই সেটাও কিন্তু 60ই আসবে, 60 ছাড়া অন্য কিন্তু আসবে না, প্রতিটা পয়েন্টে কিন্তু 60 আসবে। যদি এমন আমরা প্রবলেম সলভ করবো তখন আমরা এরকম প্রবলেম হয়তো পাবো। তাহলে প্রতিটা পয়েন্টে 60 হবে, তাহলে এই প্রতিটা পয়েন্ট আমি অপটিমাল সলিউশন পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, মিনিমাম ক্ষেত্রে মিনিমাম হতে পারে। তাহলে এটা কিন্তু আর এক্সট্রিম পয়েন্ট কিন্তু হবে না, কারণ এই পয়েন্টগুলো আমি দুটো পয়েন্টের লাইন সেগমেন্টে কিন্তু মিডিলে আমি আনতে পারছি। তাহলে এই কথাটা অলওয়েজ কথাটা কিন্তু সত্য নয়। If an optimal solution exists, there will be at least one corner, only at corner. অবশ্যই কথা সত্য। যদি কোনো একটা অপটিমাল সলিউশন থাকে, কোনো একটা এলপিপি যে এক্সিস্ট করে, তাহলে অবশ্যই সেটা কী হবে? অ্যাটলিস্ট অ্যাট অন এ কর্নার, যে কোনো একটা কর্নারে কিন্তু থাকবে, সে বাউন্ডারির ক্ষেত্রে হোক বা আনবাউন্ডারি রিজনের ক্ষেত্রেও হোক। বাউন্ডারির ক্ষেত্রে তো এটা কনফার্ম যে অপটিমাল সলিউশন থাকবে এবং সলিউশনটা কী হবে? এই ভার্টেক্স পয়েন্টে হবে। এবার যদি আনবাউন্ডেড রিজনও তৈরি হয়, দেখা গেল এদিকে সমস্ত রিজনগুলো রিপ্রেজেন্ট করছে, এটা আনবাউন্ডেড ফিজিবল রিজন তৈরি হচ্ছে, এটা ইনফিনিটি পর্যন্ত চলে আছে, সেখানেও অপটিমাল সলিউশন থাকতেও পারে, না থাকতেও পারে। কখন থাকবে সেটা আমরা ডিসকাস করব পরে। যদি থাকে সেটা অবশ্যই এই যে কর্নার পয়েন্ট আছে, 3টে কর্নার পয়েন্ট, এই 3টে কর্নার পয়েন্টের মধ্যেই থাকবে। যদি থাকে, থাকবে সেটা শিওর না, বাউন্ডেড আনবাউন্ডেড হলে সার্টেন কন্ডিশনে থাকবে। যদি থাকে সেটা কিন্তু অবশ্যই এই 3টে কর্নার যে পয়েন্ট আছে সেই কর্নার পয়েন্টের মধ্যে যে কোনো একটা কর্নার পয়েন্টে কিন্তু থাকবে। এখানে অ্যাটলিস্ট অ্যাট এ কর্নার সেটা বলা হচ্ছে, কারণ অনেক সময় দেখা গেলো দুটো কর্নার পয়েন্টও এক্সট্রিম ভালো থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাট এ কর্নার অ্যাটলিস্ট কথাটা ইউজ করা হয়েছে। ডি অপশনটা এখানে হলো। নেক্সট দেখে কোশ্চেন নাম্বার 6, question number 60, let x1 x2 be optimal solution of a LPP, then x equals to lambda x1 plus 1 minus x2 0 less than equals to lambda less than equals to 1 is also an optimal solution. X lambda x1 1 minus lambda x2 0 less than lambda less than 1 is also an optimal solution. X equals to lambda x1 plus 1 minus lambda is also an optimal solution. Lambda x1 1 minus lambda x2 is real. ওকে, আমরা একটু আগে বললাম যে যখন দুটো পয়েন্টে অপটিমাল সলিউশন থাকবে, এই পয়েন্ট আর এই পয়েন্টে যখন অপটিমাল সলিউশন থাকবে, তখন এই দুটো পয়েন্টের লাইন সেগমেন্টের প্রতিটা পয়েন্টে কিন্তু অপটিমাল সলিউশন পাবো। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্টে এটা যে x1 পয়েন্ট এটা x2 পয়েন্ট হয়, এদের লাইন সেগমেন্ট ইকুয়েশন আমরা কীভাবে লিখি? লাইন সেগমেন্ট ইকুয়েশন হচ্ছে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 হবে, এখানে 0 লেস দেন ইকুয়ালস টু ল্যামডা লেস দেন ইকুয়ালস টু 1। এই ল্যামডা ভ্যালুটা কি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তখনই কিন্তু এটা লাইন সেগমেন্টের ইকুয়েশন হবে। যখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে তখন এটা লাইন সেগমেন্টের ইকুয়েশন হবে। আর যখন ল্যামডাটা রিয়াল হবে, ল্যামডা যখন রিয়াল বলে দেব, তখন আর লাইন সেগমেন্ট হবে না, তখন স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, মানে দুদিকে ইনফিনিটি পর্যন্ত থাকবে। তাহলে আমরা বললাম যে কি ওই দুটো পয়েন্টে যে লাইন সেগমেন্টে প্রতিটা পয়েন্টে অপটিমাল সলিউশন থাকবে। তার মানে কি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 ইকুয়ালস লেস দেন ইকুয়ালস টু ল্যামডা লেস দেন ইকুয়ালস টু 1, এটা কিন্তু রাইট হবে, সেটা প্রথম অপশন। এবার দেখা গেলো প্রথম অপশনে না থাকে, আমি একটা পয়েন্ট এখানে ডিসকাস করে দিই।
এখানে কিন্তু ইজ অলসো অ্যান অপটিমাল সলিউশন বলেছে। তাহলে x1 x2 তো অপটিমাল সলিউশন, কিন্তু এর লাইন সেগমেন্টের ভিতরে প্রতিটা পয়েন্টে অপটিমাল সলিউশন হবে। তাহলে যখন দেখা গেল এই লেস দ্যান ইকুয়ালস টুটা ইকুয়ালিটি সাইনটা নেই কোনো ক্ষেত্রে দেখা গেল, তখন স্ট্রিক্টলি লেস দ্যান এটাও আমরা লিখতে পাবো। এখানে ইজ অলসো বলেছে, ইজ অলসো মানে কি এটা থাকছে, এটা ছাড়া আর কোনটা হবে সেটাকে মিন করছে। তাহলে এটাকে যদি মিন করে, এর যখন ইকুয়ালিটি হবে, যখন এক্স ল্যামডা ইকুয়ালস টু 0 হবে, তখন কিন্তু ল্যামডা 0 হয়ে গেলে আমরা এক্স এর ভ্যালুটা কী পেয়ে যাব, x2 পেয়ে যাবো। আর ল্যামডা যখন 1 হবে, এক্স এর ভ্যালুটা আমি কি x1 পেয়ে যাব। তাহলে অলরেডি যখন আমি ইকুয়ালিটি দিচ্ছি তখন কিন্তু এই x1 x2 আবার এখানে রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে। তাহলে এখানে অলসো কথাটা তখন আর ব্যবহার করার প্রয়োজন হবে না। মানে যদি অলসোটা ব্যবহার করি তখন স্ট্রিক্টলি লেস দ্যানটাই ব্যবহার করাটা বেশি মিনিংফুল হবে। তাহলে এখানে দুটো অপশানে দেখি আমরা তাহলে এখানে এটাই চুজ করা আছে অপশানে, কিন্তু যদি এটা যদি অপশানে নাও থাকে আমরা বিটাও চুজ করতে পারবো, কারণ বিটা মোস্ট অ্যাকুরেট বলে আমার মনে হচ্ছে। কারণ অলসো কথা বলছি মানে কি এটা নিচ্ছে এবং এক্সট্রা কোনটা হচ্ছে সেটা, তো এক্সট্রা হচ্ছে মিডিলের সমস্ত পয়েন্টগুলোকে হবে। এমনি লাইন সেগমেন্টের ইকুয়েশন যদি ধরা হয় সেটা কিন্তু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 0 লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা লেস দ্যান ইকুয়ালস টু 1, এটাই হচ্ছে লাইন সেগমেন্টের ইকুয়েশন। লাইন সেগমেন্ট ইকুয়েশন মানে এই পুরো লাইন সেগমেন্টে রিপ্রেজেন্ট করবে প্রতিটা পয়েন্টে। তাহলে এখানে এই অপশনটা নিতে পারবো। বাই চান্স দেখা গেলো এই অপশনটা নাই, পরীক্ষাতে দেখা গেল যে স্ট্রিক্টলি লেস দ্যান লেখা আছে, সেটাকেও আমরা চুজ করতে পারবো, কারণ এটাও অ্যাকুরেট হচ্ছে। ইজ অলসো মানে কি এটা থাকছে, এটা ছাড়া কোনগুলো হচ্ছে, এটা ছাড়া কোনগুলো মানে ভিতরে এটা এই দুটো পয়েন্ট বাদে ভিতরে পয়েন্ট। আমি যখন আমি লেস ইকুয়ালিটি দিচ্ছি মানে কি এখানে আবার এই পয়েন্টগুলোকেও রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি যখন ল্যামডা ইকুয়াল টু 0 চুজ করব তখন x2 আসবে, ল্যামডা ইকুয়াল টু 1 চুজ করলে তখন x ইকুয়াল টু x1 আসবে। ঠিক আছে, বাকি পয়েন্ট যেগুলো অপশন আছে সেগুলো নয়, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নয়, লাইন সেগমেন্ট ইকুয়েশন নয়। আর এখানে রিয়াল যখন হবে তখন কি হবে, একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, মানে x1 x2 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে যখন ল্যামডাটা রিয়াল হবে। কিন্তু স্ট্রেট লাইনে কিন্তু অপটিমাল সলিউশন থাকবে না, কারণ আমি এদিকে যখন বাড়িয়ে দেবো এদিকেও বাড়িয়ে যাবো, স্ট্রেট লাইনে মানে কি এখানে পয়েন্ট, এই পয়েন্টটা ফিজিবল রিজনের মধ্যেই পড়ছে না, তাহলে এটা অপটিমাল সলিউশনের মধ্যে পড়বে না। সো আজ আমরা এই ভিডিওটিতে 10টি কোয়েশ্চেন ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোন কোশ্চেন সরাসরি যদি বুঝতে অসুবিধা হতো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোন কোশ্চেন সরাসরি যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।